তার মতের পার্থক্য থেকে বলেছিলেন, ওদের মতান্তর না ওদের মনান্তর কখনো তৈরি করে। তার মধ্যে একটি তো হচ্ছে গান্ধীজির যৌনতা নিয়ে পরীক্ষা। গান্ধীজি কথাটা বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা শুধুমাত্র ইংরেজকে এখান থেকে সরিয়ে দেওয়া নয়। হ্যাঁ, এটা একটা অনালোকিত দিক। গান্ধীর একটা নিজস্ব দল ছিল। আমাদের যে পরবর্তী প্রজন্ম, একদম তরুণ, যেটাকে আমরা এখন জেন জি বলছি, তো তাদের মধ্যে গান্ধীর প্রভাব কিন্তু আমার কাছে খুব নজরে পড়ছে। বিশেষ করে এই যে এখন যে আমরা গোটা বাংলা যে নাগরিক সমাজ রাস্তায় নেমে পড়েছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে গান্ধী জয়ন্তীর দিনে অনেকে ধূপ ধুনো দিয়ে গান্ধীকে দেবতা সাজিয়ে পুজো করছেন। কেউ বা সমাজ মাধ্যমে নানা রকম বিদ্বেষমূলক লেখা গান্ধীকে নিয়ে লিখে চলেছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত নির্মোহভাবে তথ্য দিয়ে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব গান্ধী কেমন মানুষ ছিলেন এবং আজকের দিনে গান্ধী কতটা প্রাসঙ্গিক। এছাড়া আরো কতগুলো বিষয় আমরা আজকে আলোচনার মধ্যে রাখব। সেটা হচ্ছে যে গান্ধীজি এবং দেশভাগ। দ্বিতীয়ত যে যে বিতর্কটা নিয়ে বারবার নিয়ে বাঙালি সমাজ বারবার উদ্বেলিত হয়েছে, সেটি হচ্ছে সুভাষের সঙ্গে গান্ধীর সম্পর্ক, গান্ধী বনাম সুভাষ। আর একটি বিষয় যেটা গান্ধীর জীবনের অন্যতম সমালোচনার জায়গা, সেটি হচ্ছে গান্ধীজির যে যৌনতা নিয়ে যে তার পরীক্ষা নিরীক্ষা, সেটাও আমরা কিন্তু আজকের দিনে আলোচনা করব। এবং সবশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে। সেটা হচ্ছে যে এখনকার দিনে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে গান্ধীজির যে দেখানো পথ, আন্দোলনের যে নির্দেশিত পথ, সেটা কতটা প্রভাব বিস্তার করেছে। আজকে আমাদের পশ্চিমবাংলায় যে নাগরিক সমাজের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে গান্ধীর প্রভাব কতটা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রজন্মের অন্যতম সেরা গান্ধী বিশেষজ্ঞ নির্মাল্য মুখোপাধ্যায়। আপনারা অনেকেই জানেন নির্মাল্যকে। নির্মাল্য গান্ধীজি নিয়ে দীর্ঘদিন ধরে তার চর্চা এবং গবেষণা কিন্তু সবার নজরে এসেছে। এবং নির্মাল্য এর মধ্যেই প্রভু আমার প্রিয় বলে একটি উপন্যাস গান্ধীকে নিয়ে লিখে ফেলেছেন, যেটা প্রবল জনপ্রিয় হয়েছে এবং সমাদৃত হয়েছে পাঠকের মধ্যে। প্রথমে এটি দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীকালে এটি আনন্দ পাবলিশার্স এটাকে বই হিসেবে প্রকাশ করে। নির্মাল্য, তোমাকে আমাদের দর্শকের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা তোমার কাছে প্রথমেই যেটা জানতে চাই সেটা হচ্ছে গান্ধীজি সম্পর্কে আমাদের একটি প্রচলিত ধারণা আছে যে গান্ধীজি তার অহিংসা নীতিতে তিনি বলেছেন যে তোমাকে যদি কেউ এক গালে চড় মারে তাহলে তুমি আর একটা গাল পেতে দাও। এই কথাটা কতটা সত্যি? গান্ধীজি সম্পর্কে এই যে মিথটা আছে, এটাতে তোমার মনে হয় যে এটা গান্ধীজি কবে কোথায় বলেছিলেন? গান্ধীজি সম্বন্ধে এরকম অনেক মিথ আছে যেগুলো আমিও এখনো পর্যন্ত খোঁজার চেষ্টা করছি, অথচ পাইনি। বরং এই যে কথাটা গান্ধীজি বলেছিলেন যে এক গালে চড় মারলে আমি আরেক গালটা বাড়িয়ে দিলাম, এটা না আমি নিজেও এখনো পর্যন্ত খোঁজার চেষ্টা করেছি। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আরেকটা কথাও গান্ধীজি বলেছিলেন, আমি জানি না এই কথাটা কোথায় বলেছিলেন, আমি অন্তত পড়িনি এখনো পর্যন্ত। গান্ধীজি বলেছিলেন যে একটা চোখ উপড়ে নিলে, আমি যদি আরেকটা চোখ উপড়ে নিতে চাই তাহলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এই কথাটাতে আমাদের একটু বেশি ফোকাস করা উচিত। ঠিক, সমগ্র জাতি কাপুরুষ হয়ে যাওয়া অপেক্ষা হিংসার পথ অনেক ভালো, কথাটা বলেছেন মহাত্মা গান্ধী। ঠিকই শুনেছেন। তাহলে ঠিক কি রকম গান্ধীর অহিংসার নীতি? নির্মল কুমার বসু মহাত্মা গান্ধী বইয়ে লিখেছেন, গান্ধী বলছেন 1929 সালে বেতিয়ার নিকটে একটি গ্রামের লোক আমাকে ডাকিয়া বলিল, পুলিশ যখন তাহাদের ঘর দুয়ার লুট করিতেছে তখন তাহারা পালাইয়া গিয়াছিল এবং আমি অহিংস থাকিতে বলিয়াছি বলিয়াই নাকি তাহারা পালাইয়াছিল। একথা শুনিয়া ঘৃণায় লজ্জায় আমি মাথা নিচু করিয়া রইলাম। আমি তাহাদের বলিলাম, আমার অহিংসার এ মানে নয়। তিনি বলছেন, আমি এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কাপুরুষতা অপেক্ষা হিংসার পথ অনেক ভালো, কিন্তু আমি এটাও বিশ্বাস করি হিংসা অপেক্ষা অহিংসা ভালো। প্রতিশোধ গ্রহণের চেয়ে ক্ষমা করা ভালো, কিন্তু ক্ষমা শক্তির বিকাশ স্বরূপ হওয়া উচিত। কাপুরুষ কখনো ক্ষমা করতে পারে না। তো আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তাতে এইরকম মিথ এবং অনেক গল্প
লোকের কাছে ইন্টারেস্টিং ভাবে আমরা আনার চেষ্টা করব। তুমি একটা জিনিস আমাদের একটু বলো, সেটা হচ্ছে যে গান্ধী আজকের যুগে কতটা প্রাসঙ্গিক? মানে গান্ধী সংক্রান্ত আলোচনাতেই সুব্রতদা প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গান্ধী কি আদৌ আজকের যুগে মানে প্রাসঙ্গিক? ঠিক। তার কারণ গান্ধী এমন কতকগুলো পরীক্ষা করেছেন, এমন কতকগুলো অভ্যাসের মধ্য দিয়ে গেছেন, সেইগুলিকে মনে ধারণ করা অত্যন্ত কঠিন। এবং শুধু কঠিন নয়, আজকের যুগে প্রায় মানে মানে প্রায় অসম্ভব বলে মনে হয় আমাদের। তো সেই জন্যই এই প্রশ্নটা আরো বড় বেশি করে আসে যে গান্ধী কি আদৌ সত্যি প্রাসঙ্গিক? আপনি নির্মল কুমার বসুর কথা বলেন, আমি সাভারকার একটা ঘটনা আপনাদেরকে বলি। সাভারকার একবার গান্ধীকে জিজ্ঞেস করছিলেন যে মহাতাজি, আপনাকে যদি একটা সাপ কামড়াতে আসে তখন আপনি কি করবেন? আপনি কি, আপনার হাতে লাঠি আছে, আপনি তো লাঠিটা দিয়ে সাপকে মারবেন নাকি? তখন মহাত্মা বলেছিলেন, না, আমি সাপটাকে মারবো না, আমি লাঠিটাও ফেলে দেবো, বরং লাঠিটা ছুঁড়ে দেওয়া প্রেফার করব। এবং শুধু তাই নয়, আমি নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে সরে যাব। আমি অকারণবশত একটা প্রাণ আমি নিতে চাই না। ও যদি আমাকে কামড়াতে আসে, নিশ্চয়ই তাহলে কোথাও ভয় থেকে কামড়াতে আসছে। আমাকেও ওকে বোঝানোর দরকার যে এই ভয়টা পাওয়ার কোনো দরকার নেই। হয়তো এটা সাপের রূপকে উনি বলেছিলেন, কিন্তু মানুষের ক্ষেত্রে এই কথাটা সত্য। গান্ধীজি আসলে সত্যের একটা এমন নিশ্চিন্তির দিকে তার পথটাকে নিয়ে যেতে চেয়েছিলেন, যেখানে তিনি একবারে শুদ্ধতম হয়ে উঠবেন, শুদ্ধতর নয়, শুদ্ধতম হয়ে উঠবেন। সেটা হয়তো অনেকের কাছে ইউটোপিয়ান থট বা একটা অবিশ্বাস্য কাল্পনিক চিন্তা বলে মনে হতে পারে, কিন্তু এই পৃথিবীতে গান্ধী সেই ব্যক্তি যিনি এটা করে দেখিয়েছিলেন। অন্তত আমার বিচারে তিনি এটা সম্ভব করেছিলেন। তুমি তোমার উপন্যাসে, তোমার বইতে, মানে উপন্যাস বলার চেয়েও অনেক ভাষায় আমার গবেষণামূলক উপন্যাস বলা ভালো, তাতে তুমি গান্ধীকে একদম চুলচেরা বিচার করেছো, গান্ধীর ভাষাতেই গান্ধীকে বিচার করেছো। এবং গান্ধীর নিজের বইতেও, নিজের কথাতেও তিনি নিজেকে যেভাবে সমালোচনা করে গেছেন, হ্যাঁ, মানে তার পিতার মৃত্যুর ঘটনার সময় তিনি কি করেছিলেন সেই ঘটনা থেকে শুরু করে একদম তার খাদ্যাভ্যাসের, তিনি সেই সময় যে আমিষ খেয়েছিলেন সে কথা তিনি প্রকাশ্যে অকপটে স্বীকার করেছেন। তো এইরকম একটা মানুষকে বারবার আমাদের পৃথিবীতে যারা খুব মননশীল মানুষ, বিজ্ঞানী আইনস্টাইন থেকে আরম্ভ করে কখনো নেলসন ম্যান্ডেলা, কখনো মার্টিন লুথার কিং, তারা যে গান্ধীজি সম্পর্কে তাদের যে মুগ্ধতা প্রকাশ করেছে গান্ধীজি সম্পর্কে, এটা কেন? এটা তোমার কেন মনে হয় যে বারবার গান্ধীজিকে তারা কিভাবে দেখেছেন? আমার যেটা প্রথমেই মনে হয় যে গান্ধীর যে পথ, মানে ধরুন গান্ধীজি কথাটা বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা শুধুমাত্র ইংরেজকে এখান থেকে সরিয়ে দেওয়া নয়, আসলে মানুষটিকেও একেবারে ভেতর থেকে স্বাধীন করে তোলা। তো সুতরাং এটা শুধুমাত্র একটা সময়ের লড়াই বা একটা সময়ের সংগ্রাম নয়, এটা একটা দর্শন, যেটা মানব ইতিহাসের ক্ষেত্রে চিরকালীন দর্শন হয়ে থেকে গেছে। আমার মনে হয় সেই জন্যই নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে আইনস্টাইন, রোমারোলা গান্ধীর প্রতি বারবার তাদের মুগ্ধতা প্রকাশ করেছে। এবং ম্যান্ডেলা তো প্রয়োগই করেছিলেন, প্রায় সাউথ আফ্রিকাতে প্রয়োগই করেছিলেন। আমার মনে হয় আর কোনো ভারতীয় রাজনীতিককে এরকম বিশ্বব্যাপী প্রভাব তোমার মনে হয়েছে যে আর কোনো ভারতীয় রাজনীতিক এত বিশ্বব্যাপী তার প্রভাব? আমার মনে হয় এখনো ভারতবর্ষের বাইরে যদি রাজনীতিবিদদের কথা বলেন, তাহলে একমাত্র মুখ হচ্ছে, মানে সর্বশ্রেষ্ঠ মুখটি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এটা আমার মনে হয়, এবং সেটা ওই তার চিরকালীন দর্শনের জন্য, যেটা শুধুমাত্র সময়ের গণ্ডিতে বাঁধা থাকে না, সেটা আমার মানব ইতিহাস যতদিন থাকবে এই সত্যের পথটা, এই অহিংসার পথটা খোলা থাকবে আমার বলে মনে হয়। এখানে গান্ধীর প্রাসঙ্গিকতা আজকের দিনে, এখানে গান্ধীর প্রাসঙ্গিকতা। আমি এবার খুব একটা বিতর্কিত ইয়েতে যাই, তোমার একটা আলোচনায় যাই, ছোট করে আমরা এই আলোচনাটা করব। সেটা দেশভাগ সম্পর্কে নানা রকম কথা আছে গান্ধী সম্পর্কে। এই বিষয়টি তুমি যখন তোমার গান্ধী নিয়ে কাজ করছো, তুমি কিভাবে এটাকে দেখছো, কিভাবে এটা পেয়েছো? আমার যে উপন্যাসটা প্রভু আমার প্রিয়, এটা দেশভাগ পর্যন্ত যায়নি, হয়তো কখনো এর দ্বিতীয় ভাগ লিখলে এই বিষয়টা আরো বিশদে লেখা যাবে। কিন্তু আমি যতটুকু পড়েছি সুব্রতদা, দেশভাগ নিয়েও গান্ধী সম্বন্ধে অনেকটা কি বলবো, আমাদের বিরূপ মানসিকতা সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যেই কিন্তু এখনো আছে। অথচ আপনি যখন গান্ধী সংক্রান্ত বইগুলো পড়বেন, আপনি দেখতে পারবেন যে গান্ধী কিন্তু মন থেকে দেশভাগ চেয়েছেন, এটা আমার মনে হয় না। তিনি জিন্নাকে অনেক আগে, মানে দ্বিজাতি তত্ত্বের এতে চিঠি লিখেছেন, জানিয়েছেন যে এটা করলে কিন্তু একটা দেশেরই অংশ, একটা মানে মুসলমানরাও, সংখ্যালঘু সম্প্রদায় আমরা যারা বলছি আর কি, মূলত দ্বিজাতি তত্ত্বটা তো হিন্দু মুসলমান
প্রেক্ষিতেই হুম একটা ধারণা গড়ে উঠেছিল। হুম গান্ধী লিখছেন যে মুসলমানরাও কিন্তু আমাদের দেশেরই অংশ, এবং এইভাবে ভাগ করতে শুরু করলে আজকে এরা বলবে ভাগ হয়ে যাবো, কালকে তারা বলবে ভাগ হয়ে যাবে। একটা দেশের একটা দেহের ছিন্ন অংশ হিসেবে আমরা যদি এটাকে ভাবি, তাহলে দেহেরই কষ্ট হবে, আত্মাটা তার ক্ষতিগ্রস্ত হবে। দেশভাগের ঠিক আগের মুহূর্তে যদি আমরা দেখি যে গান্ধী কিন্তু যে কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক, সেখানে যে কজন নেতা দেশভাগের পক্ষে তাদের মত দেননি, তাদের মধ্যে মহাত্মা গান্ধী অন্যতম। সম্ভবত আব্দুল গাফফার খান এবং জয়প্রকাশ নারায়ণও এই দেশভাগের পক্ষে ছিলেন না। এবং আরেকটা জিনিস আমার সবচেয়ে আশ্চর্য লাগে, যখন আহ, আহ, মানে কি বলবো, সেই মুহূর্তে একটা দাঙ্গা একটা মারাত্মক আকার ধারণ করেছে, হ্যাঁ গান্ধী কিন্তু শুধুমাত্র ওই 1948 সাল কলকাতায় এসে একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এসে বসে আছেন, অনশন করছেন, যেখানে দেশ দেশ স্বাধীনতার আনন্দ অনেক বেশি হয়ে ওঠা উচিত ছিল। আমাদের দেশের যদি 1 নম্বর রাষ্ট্রনেতা হিসেবে আমরা গান্ধীকে বিবেচনা করি, তাহলে তো তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু গান্ধী কিন্তু কোনো পদ নেননি। গান্ধী দেখুন বেলেঘাটায় হায়দারি মঞ্জিলে বসে তিনি আন্দোলন করছেন। এবং তিনি, এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি সেটা আপনাকে ভাগ করে নিতে চাইবো। যে একটা দাঙ্গার সময় এক হিন্দু পরিবারের একজন ভদ্রলোক এসে গান্ধীকে বলছেন, তিনি খুব মানে মন খারাপের সঙ্গে এসেছেন, এবং গান্ধীকে বলছেন, দেখুন আমার আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিপক্ষরা, এবং সেই জন্য আমিও ওদের কয়েকজনকে খতম করে এসেছি, আমার এখন কি করা উচিত? কারণ গান্ধী গান্ধী এই জন্যই গান্ধী, তিনি বলছেন যে তোমার এখন, তুমি যে যে ধর্মের মানুষকে মেরেছো, সেই ধর্মের একটি ছেলেকে তুমি যদি দত্তক নাও, তাকে 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 পালন করো, তার জীবনের দায়িত্ব নাও, তাহলেই তুমি একমাত্র শান্তি পেতে পারো। এইটা বলার জন্য যে মানসিকতা, যে চিন্তার স্তর, চিন্তা ভাবনার স্তর, সুব্রত দা, সেটা একটা, সেটা খুব সাধারণ নয়, সেটা অসাধারণ, মানে ঠিক সাধারণ হয়েও অসাধারণ। ঠিক ঠিক তোমার এইখান থেকেই আমি আমার মনে হয় আরেকটা বিষয় আমাদের ঢোকা উচিত, খুব বিতর্কিত আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে বাঙালি সবসময় গান্ধী বনাম সুভাষ করেছে। হ্যাঁ, গান্ধীর বিপরীতে রাখা হয়েছে সুভাষকে। তো যেন গান্ধী এবং সুভাষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক নেতা। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? সত্যি কি তারা খুব, দেখুন, হ্যাঁ বলো। একটা বাড়িতে থাকলে পুত্রের সঙ্গে পিতার তো মত পার্থক্য হওয়া খুব অস্বাভাবিক নয়, হয়েই থাকে। তো সেক্ষেত্রে আমি যদি বলি, আমরা যদি ইতিহাসটাকে এভাবে দেখি, যে গান্ধীর সঙ্গে সুভাষের একটা মত পার্থক্যের জায়গা তো তৈরি হয়েছিল, এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। হুম, আহ, যার ত্রিপুরী কংগ্রেস, প্রেক্ষিতে সুভাষ কংগ্রেস ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ কংগ্রেস ছেড়ে দেন, ত্রিপুরী কংগ্রেস এবং হরিপুরী কংগ্রেসে পট্টাভি সীতারামাইয়ার পরাজয়টাকে গান্ধীজি বলেছিলেন আমার নিজের নিজের পরাজয়। পরাজয়। কিন্তু সেটা যে বলেছিলেন, সেটা আসলে তার তার চিন্তার থেকে বলেছিলেন, তার মতের পার্থক্য থেকে বলেছিলেন, ওদের মতান্তর না, ওদের মনান্তর কখনো তৈরি করেনি। তার মানে আমি তুমি বলছো যতটা, যে গান্ধীজির সঙ্গে সুভাষের সম্পর্কটা মতান্তর, মনান্তর নয়। মনান্তর একদমই নয়। এটা ঠিকই যে সুভাষচন্দ্রের যে পথটা ছিল, ওটাও স্বাধীনতার দিকেই আমরা লক্ষ্য ছিল, এবং গান্ধীও স্বাধীনতা পেতে চেয়েছিলেন। কিন্তু সুভাষচন্দ্রের পথটা ছিল সশস্ত্র সংগ্রাম, রক্তের মধ্য দিয়ে সংগ্রাম করে এলে আমরা স্বাধীনতাকে পাবোই, এরকম একটা ব্যাপার ছিল। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রাক্কালে সুভাষ মনে করেছিলেন যে আমাদেরও বৈদেশিক সাহায্যগুলো নেওয়া উচিত, সুযোগগুলো গ্রহণ করা উচিত, এটাই মোক্ষম সময়। কিন্তু গান্ধীজি সেই মানুষ, তিনি সুভাষকে বলেছিলেন যে তিনি আহ, শত্রুর সঙ্গে হাত মেলাতে পারবেন না, তার কাছে সমস্তটাই খোলা ছিল। এবং তিনি এক্ষেত্রে মানে কোনো কিছুই লুকিয়ে, কোনো কিছুই গোপনে, কোনো কিছুই অতর্কিতে করার ছিল না, মানে তার আকাঙ্ক্ষা ছিল না। সেই জন্যই হয়তো পথটা অনেকটা একটা অন্য পথের দিকে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গাতেই মিলেছে, সেটা হচ্ছে স্বাধীনতার লক্ষ্য। হ্যাঁ, আমি যে কথাটা প্রথমে বললাম, পিতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক, গান্ধীর সঙ্গে হয়তো সুভাষের সম্পর্ক তাই ছিল। এখানে আরেকটা কথাও বলা দরকার, সুভাষ যখন অসুস্থ হচ্ছেন, গান্ধীজি বলছেন যে যে আমি দরকার হলে আমি তোমার গিয়ে নিজের হাতে তোমার সেবা করে আসবো। এবং সুভাষও এই কথাই বলছেন যে মহাত্মাজি যদি সব ভুলে আবার আপসহীন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন, আমি মহাত্মাজির কাজে সব নিজেকে বিলিয়ে দিতে রাজি আছি। এবং শুধু তাই নয়, আপনারা দেখবেন আজাদ হিন্দ ফৌজের যে একটা 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 বাহিনীর নাম, সেটা বাহিনী। গান্ধী ব্রিগেড নামে। মানে সুতরাং এর থেকে গান্ধীর বোঝা প্রতি যায়, তিনি বারবারই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, বা আমরা যতই মনে করেছি যে তারা লড়াই করছেন, কিন্তু তার শ্রদ্ধার কিন্তু জায়গাটা অটুট ছিল। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মনান্তর কখনো হয় না, শ্রদ্ধাটা দুজন ছিল। মহান মানুষের মধ্যে এইটা সবসময় ছিল, এই সম্পর্কটা সবসময় ছিল। এটার এই গান্ধী সুভাষের পাশাপাশি আরেকটা খুব বড় প্রশ্ন, সবসময় সেটা আলোচিত হয়, সেটা
সেটা হচ্ছে গান্ধীজির যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, তার মধ্যে একটি তো হচ্ছে গান্ধীজির যৌনতা নিয়ে পরীক্ষা। এটা নিয়ে বারবার বিভিন্ন সময় আমরাও আমাদের ছোটবেলা থেকে এই আলোচনার মধ্যে অংশগ্রহণ করেছি, বিতর্ক করেছি ও সমালোচনার ঝড় হয়েছে। তো তুমি এটাকে কিভাবে দেখো, গান্ধীজির এই জীবনের এই অংশটাকে? আমি আমি বললাম না গান্ধীজি সাধারণভাবে অসাধারণ। গান্ধীজি তার যে যৌনতা পরীক্ষা এটা নিয়ে তো মানে কি বলবো, সারা পৃথিবী এক সময় তোলপাড় হয়েছিল, ভারতবাসীরা তো বটেই। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে যে গান্ধীজি তার পরীক্ষার কথাটা তিনি নিজে হাতে লিখে গিয়েছেন। একটি মানুষ ভুল করতে পারে, একটি মানুষ ঠিক করতে পারে, একটি মানুষ ন্যায় করতে পারে, একটি মানুষ অন্যায় করতে পারে, কিন্তু সেটাকে লুকিয়ে রাখার কোনো প্রবণতাই গান্ধীর মধ্যে ছিল না। আমার সবচেয়ে আশ্চর্য লাগে যখন মানে গান্ধীজি এই ব্রহ্মচর্যের যে পরীক্ষাটা, অনেকেই বলেন যিনি 4 সন্তানের পিতা হয়ে তারপরে ব্রহ্মচর্যের পরীক্ষা করলেন, অনেকে শ্লেষের সঙ্গে বলেন, কিন্তু এই কথাও ভুললে চলবে না। গান্ধীজি এটা বলছেন কখন? গান্ধীজি 37 বছর বয়সে বলছেন, এবং তার স্ত্রীকে বলছেন যে দেখো, শরীরে তো একটা চাহিদা আছে, তুমি একদম নিশ্চিত রূপে বলো যে আমি এই পরীক্ষাটাতে যাব কি। এবং কস্তুরবা, যিনি গান্ধীকে মানে নিজের ঈশ্বর বলেই একসময় মনে করেছেন, আজীবন তার পাশে থেকেছেন, হ্যাঁ, তার পাশে থেকেছেন। সমর্পণ, এবং একদম সমর্পণ। হ্যাঁ, যখন দেশে ওরা ফিরে আসছেন তখন কস্তুরবাকে গান্ধী বলেছেন এই দেশের মাটিটাকে চিনতে হবে, খালি পায়ে চিনতে হবে, এবং তার সঙ্গিনী বলতে প্রকৃতার্থে যা বোঝায় তাই ছিলেন কস্তুরবা। তো সেই কস্তুরবার মত নিয়েই গান্ধী সেই পরীক্ষা করছেন। আসলে তিনি নিজের থেকে, যে প্রথমে বললাম যে শুদ্ধতম হয়ে ওঠার যে পরীক্ষা, হ্যাঁ, তিনি মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তার মধ্যে যদি অন্যান্য লোভ আসে, কামনার উত্তেজনা তাকে যদি বিব্রত করে, যদি তাকে করে, তাহলে তিনি থেকে শুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন। এবং সেই জন্যই তিনি পরীক্ষাটা করেছেন। এটি একটি ভয়ঙ্কর পরীক্ষা। হয়তো যার সঙ্গে এই পরীক্ষা করেছেন তার ক্ষেত্রে অত্যন্ত একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এটা নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু আমি তবু বলবো যে গান্ধীজি আসলে নিজেকে শুদ্ধতম করে তোলার যে প্রচেষ্টা, সেই জন্যই তিনি গান্ধী, সেই জন্যই তিনি এটা করতে পেরেছেন, এই আর কি। এটা একটা খুব বিতর্কিত বিষয়। আমার মনে হয় আমাদের যারা দর্শক আছে তারাও এই বিষয়টিকে নিয়ে আরো খুব সমালোচনা গান্ধীজি ভীষণ হয়েছে, খুবই বিতর্কিত। তবে তুমি একটা তার খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলে গান্ধীজি সম্পর্কে, তার যে তিনি শুদ্ধতম হওয়ার যে পরীক্ষা এটা ছিল। এইখান থেকে একটা খুব খুব প্রাসঙ্গিক জিনিস আছে। গান্ধীজি তার ব্যক্তি জীবনে শুদ্ধতম হয়ে ওঠার যে প্রচেষ্টা, তাতে তিনি বারবার একা হয়ে পড়েছেন। তার সমস্ত তার যে পরিবারের মধ্যে, তার সন্তানের কাছে, সব ক্ষেত্রে তিনি একদম একা শেষ জীবন অবধি। মানে তিনি কস্তুরবা তার পাশে ছিলেন সেটা ঠিকই, কিন্তু তিনি সর্বক্ষেত্রে খুব একাকিত্বে ভুগেছেন। হ্যাঁ, তো এই জিনিসটা তুমি কি কি পেয়েছো তোমার কাজের মধ্যে? মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে গান্ধীজি সম্বন্ধে আমি কথাটা বলি যে গান্ধীজি হলেন সেই মানুষ যিনি শ্রেষ্ঠ হয়েও নির্জন, যিনি বহুজনের মধ্যে থেকেও নির্জন। যদি আমরা একদম প্রথম থেকে দেখি বিষয়টা, যে ওর পিতার যখন, গান্ধীর পিতার যখন মৃত্যু হচ্ছে, গান্ধীজি নিজের আত্মজীবনীতে লিখছেন যে আমি সেই সময় যেন একটা একটা প্রমোদের মধ্যে ব্যস্ত ছিলাম, আমার ঘরে আমি দরজা লাগিয়ে স্ত্রীর সঙ্গে সহবাস করছিলেন সেই সময়, স্ত্রীর সঙ্গে সহবাস করে, আমার চাকর আমাদেরকে দরজা ঠুকলো, আমি বললাম এত রাতে কি হয়েছে, আমি যেতে যেতে চাইনি, কিন্তু আমি গেলাম। তারপরেই কিন্তু অনুশোচনা। এই যে অনুশোচনা, না, এই অনুশোচনা গান্ধীর জীবনের একটা একটা তাকে আরো ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। রবীন্দ্রনাথ ঘরে বাড়িতে লিখেছিলেন একটা অদ্ভুত উক্তি, যে আমি আগুনের মধ্যে থেকে বেরিয়ে এসেছি, যেটুকু পড়বার তা পুরো ছাই হয়ে গেছে, যেটুকু পড়েনি তার আর মরণ নেই। আমার মনে হয় গান্ধীজি একদম যেটুকু পড়েনি সেইটাই মানে গান্ধীজির প্রাণ। হ্যাঁ, সেই জন্যই গান্ধীজি গান্ধীজি। যে কথাটা বলছিলাম একাকিত্ব, আহ গান্ধীজি, আমি আমার উপন্যাসেও দেখিয়েছি যে প্রভু আমার প্রিয়, আসলে তিনি সারা জীবন ধরে ওই প্রভুর সন্ধান করেছেন। ওরা তো বৈষ্ণব পরিবারে ছিলেন। গান্ধীজি প্রথম থেকেই কিন্তু ওই প্রভুর সন্ধান করেছেন। কিরকম, তিনি যখন একেবারে ছাত্রাবস্থায় তিনি এক বন্ধুর পাল্লায় পড়েছিলেন, তখন তার মনে হয়েছিল এই বন্ধুটি তার তার প্রাণ, সেই আমার আমার জীবনের নিয়ন্ত্রক। পরে মনে হলো তার মা তার জীবনের নিয়ন্ত্রক, বাবা তার মনের জীবনের নিয়ন্ত্রক। গান্ধীজি যখন ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন, ওর মা মারা গিয়েছেন, দাদা লক্ষ্মীদাসকে জানাননি, তখন গান্ধী বললেন তাহলে তো আমার ঈশ্বরই আমার কাছ থেকে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো। তারপরে তিনি আস্তে আস্তে কস্তুরবার সঙ্গে তার সম্পর্কটা আরো গাঢ়তর হলো, তখন মনে হলো কস্তুরবাই তার তার প্রভু। এই করতে করতে আমার একেবারে শেষে এসে মনে হয়েছে যে গান্ধীজি যে প্রভুর খোঁজ করছিলেন, সেই প্রভুটি আসলে আর কেউ নয়, দেশ। এবং দেশ বলতে শুধু দেশের মাটি বা একটা জড় পদার্থ নয়, দেশ বলতে একটা একটা তার সাধারণ মানুষ, জনগণ, যারা যারা দুহাত বাড়িয়ে গান্ধীকে গ্রহণ করেছে অথবা গান্ধীকে গ্রহণ করেনি, কিন্তু শেষ পর্যন্ত তারাই তার প্রভু হয়ে উঠেছেন। তো এই একাকিত্বটাই তাকে শুদ্ধতর পথে আরো নিয়ে যেতে সাহায্য করেছে।
এখানে একটা জিনিস দেখছি, পরিবারের সঙ্গে, পরিবারের মধ্যে গান্ধীজি বিশেষ করে সন্তানদের কাছে, সন্তানদের সঙ্গে তার যে দূরত্ব, তিনি প্রায় সন্তানকে ত্যায্য করছেন তিনি, এবং প্রচণ্ড অভিমান, সন্তান তার প্রতি যে প্রচণ্ড অভিমান প্রকাশ করছে, সে ধর্ম ত্যাগ করে ভিন ধর্মে চলে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা গান্ধীজির একাকিত্বের মধ্যে কিভাবে আরো বেশি তুমি এটা কিভাবে দেখেছো? এটা একটা মারাত্মক বিষয়। এ নিয়ে অনেক নাটক হয়েছে, উপন্যাসও আছে, সিনেমাও এবং সিনেমাও আছে। আমরা দেখেছি যে হ্যাঁ, গান্ধী মাই ফাদার, হরিলালের সঙ্গে গান্ধীজির দূরত্ব কিন্তু ছোটবেলাটা এরকম ছিল না। হরিলাল কিন্তু প্রথম দিকেই গান্ধীর প্রতি নিজেকে সঁপে দেওয়ার সংকল্প করেছিল। দূরত্বটা তৈরি হয় একটা, আমরা প্রথম আভাস পাচ্ছি যখন হরিলাল দ্বিতীয়বারের জন্য দক্ষিণ আফ্রিকা গেলেন। গান্ধী নিজে গেলেন না, গেলেন পরাগজি ভাইকে, এবং গান্ধী সেটা আত্মজীবনীতে লিখছেন যে আমি যে পরাগজি ভাইকে পাঠালাম তাতে হরিলাল কোথাও একটু পূর্ণ হলো, গান্ধীর কাজ পড়ে গেছিল। হ্যাঁ, তারপরে হরিলাল গিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে গিয়ে বাবার সঙ্গে সহযোগী হওয়ার চেষ্টা করছে, এবং গান্ধী থেকে বারবার একটা কথাই বলছে যে তুমি আবেগের বশে কোনো কাজ করো। গান্ধী যখন জেলে যাচ্ছেন, হরিলাল বলছে আমিও সত্যাগ্রহে ঝাঁপিয়ে পড়তে যাই, বাবা তুমি আমাকে অনুমতি দাও। গান্ধী প্রথমে তাকে অনুমতি দিচ্ছেন না, কিন্তু পরে দিচ্ছেন। কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে হরিলাল দেখা যাচ্ছে ফুলের মালা পরে রাজতিলকে জেলে যাওয়ার যে, আমি বলছি যে আড়ম্বরটা গান্ধী কিন্তু বুঝতে পেরেছেন যে আড়ম্বরের মধ্যে কোথাও যদি একটা ভান থাকে তাহলে সেটা তিনি নিজের ছেলে হোক কিন্তু গ্রহণ করতে চান। আরেকটা ব্যাপারে হরিলালের সঙ্গে দূরত্ব তৈরি করেছিল যে হরিলাল যখন নানা দিক দিয়ে বিপর্যস্ত, হরিলাল বোধহয় শেষ পর্যন্ত ভেবেছিলেন যে হয়তো রাজকোটের সম্পত্তির কিছু অংশটা তিনি পাবেন। কিন্তু দেখা গেল গান্ধী কিন্তু সেক্ষেত্রেও তার ভাইদেরকেই সমস্তটা তিনি দিলেন। তিনি বললেন যে আমার সম্পত্তিতে কোনো অধিকারই নেই, এই সম্পত্তি শুধুমাত্র আমাকে এবং আমার পরিবারকে যারা বেঁচে থাকতে সাহায্য করেছে, বড় হয়ে উঠছে, তাদেরই এটা প্রাপ্য। ফলে সেক্ষেত্রেও তার ছেলেটি বঞ্চিত হলো বলে মনে করেছে হরিলাল। এবং শুধু তাই নয়, আরেকটা দিক, প্রথম দিকে একেবারে যখন কস্তুরবার সঙ্গে গান্ধী দক্ষিণ আফ্রিকাতে একটি কুষ্ঠরোগী গান্ধীর বাড়িতে এসেছেন, গান্ধী জোর করছেন, তাকে দুহাত তুলে ঘরের মধ্যে নিয়ে আসছেন, এবং কস্তুরবা বলছেন, একটু একটু দ্বিধা প্রকাশ করছেন, গান্ধী কিন্তু তখন রেগে যাচ্ছেন, এবং কস্তুরবাকে গান্ধী রেগে হয়তো কিছু কটু কথাও বলছেন এবং বলছেন তুমি দূরে সরে যাও। একটা মনান্তর তৈরি হয়েছে। সেই সময় কিন্তু হরিলাল গান্ধীকে সমর্থন করছে। নানাভাবে দেখা যাচ্ছে অসম্ভব নাটকীয় ভালোবাসা জিগজ্যাগ ওয়েতে, কখনো ভালোবাসাটা এমন একটা জায়গাতে যাচ্ছে, হয়তো ভালোবাসা থেকে একটা বিরূপতা তৈরি হয়েছে আমার মনে হয় আর কি গান্ধীর সঙ্গে হরিলালের সম্পর্ক। শুধু তাই নয়, মণিলালের ক্ষেত্রে ওই ক্ষেত্রে এটা একটা কি বলবো, একটা দূরত্ব মাঝখানে তৈরি হয়েছিল। ফিনিক্স আশ্রমে এমন অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে গান্ধীর পুত্রের সঙ্গে গান্ধীর দূরত্ব তৈরি হয়েছে। হরিলাল বলছেন যে আমি ভালো স্কুলে পড়তে চাই, আমি দিল্লিতে রাজকোটে ব্যর্থ হয়েছি, আমি দক্ষিণ আফ্রিকা এসেছি, আমাকে ভালো স্কুলে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে চাইছে। গান্ধী বলছেন আইন পড়তে চাইছেন, এবং সেটা শেষ পর্যন্ত হরিলালের বদলে অন্য একজনকে পাঠাচ্ছেন। স্কলারশিপটাও তাকে ছেলেকে দিল না, বাপু আমাকে পাঠালো না, আমাকে বাপু পাঠালেন না, আমি তাহলে কি এতটাই এই যে ছেলের একদিকে গান্ধীর মানে কঠিন কঠোর আদর্শ, আর একদিকে ছেলে, ক্রমশ 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 একটা দূরত্ব তৈরি হয়ে গেল, এবং সেই দূরত্বটা শেষ পর্যন্ত আর ওদের দুজনকে হয়তো মিলতে দিল না। আজকের দিনের রাজনীতিতে ভাবা যায় না যে তিনি পুত্রকে ক্রমশ দূরে সরিয়ে দিচ্ছেন, তার জন্য কোন রকম রাস্তা তৈরি করে দিচ্ছেন না। আজকের দিনের রাজনীতিতে যারা রাজনীতিজ্ঞ তারা তো উল্টোটা করেন সাধারণত। তো যাই হোক, আমি একটা জিনিস গান্ধীজিকে তুমি যে বললে, গান্ধীজির একটা জীবন যাত্রার যে একটা যাত্রাপথ, তাতে গান্ধীজিকে আমরা দেখছি যে সাউথ আফ্রিকায় তিনি কোট প্যান্ট পরা একজন ব্যারিস্টার, হ্যাঁ, তিনি সেখানে আইন ব্যবসা করেন, এবং তারপরে হ্যাঁ নিশ্চয়ই এটা আমরা অনেকেই জানি না, গান্ধী কিন্তু ফুটবল খেলা প্রচন্ড ভালোবাসতেন। আচ্ছা, জানেন তো? না, এটা আমার জানা নেই, এটা তুমি বলো একটু। এটা একদমই আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। হ্যাঁ, এটা একটা অনালোকিত দিক। গান্ধীর একটা নিজস্ব দল ছিল, জোহান্সবার্গ, প্রিটোরিয়া এবং ডারবানের মধ্যে একটা দল ছিল, প্যাসিভ রেজিস্টার সকার বলে। তো সেইটা গান্ধীজি, ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতো, এবং গান্ধীজি মনে করতেন ফুটবলের মধ্য দিয়ে দেশাত্মবোধ তৈরি করে দেওয়া যায়। গান্ধীজি ওই হাফ টাইমের সময় ওখানে গিয়ে লেবু জল যখন ওরা দিতে যেত, গান্ধীজি সেখানে প্যাম্পলেট বিলি করতেন দর্শকদের, এবং গান্ধীজি রীতিমতো ফুটবল নিয়ে তার আগ্রহ ছিল। এটা আমরা অনেকেই জানি না, এটা খুব গুরুত্বপূর্ণ। খুব বিবেকানন্দের কথা মনে পড়ে যাচ্ছে এখানে এবার। এটা সত্যি কথা, মানে গান্ধী আসলে গান্ধীর দর্শনটাকে মুখ্যত কর্মের মধ্য দিয়ে চালনা করেছেন, ফুটবল তার একটা অংশ ছিল। এবং ভালো তথ্য তুমি দিলে, আমার মনে হয় আমাদের দর্শকরা এটা নতুন তথ্য, আমি নিজেও তো জানলাম এটা। ফিনিক্স আশ্রমে ফুটবল খেলা তো নিয়মিত।
হ্যাঁ, একটা জিনিস আমি যেটা তোমাকে বলছিলাম যে গান্ধীজি এরকম একজন সাহেব ছিলেন কোট প্যান্ট পরা, যিনি যখন বোম্বেতে যিনি যখন ফিরলেন মুম্বাইতে, তখন তাকে দেখা গেল একদম ভারতীয় পোশাক পরা, পাগড়ি পরা একজন গুজরাটি তিনি একজন মানুষ। তখন তার কোট প্যান্ট আর নেই। হ্যাঁ, তারপরে তিনি যখন রাজনীতিতে সক্রিয়ভাবে তিনি ভারত ভ্রমণ করলেন, তখন আস্তে আস্তে তার পোশাকের পরিবর্তন হতে থাকলো, মানসিকতার সঙ্গে সঙ্গে পোশাক, তার পাগড়ি চলে গেল, তার ঊর্ধ্বাঙ্গ আস্তে আস্তে তিনি নগ্ন হয়ে পড়লেন, এবং তার একটা শেষ পর্যন্ত একটা হেঁটো ধুতি, ভারতবর্ষের একদম আমজনতার যে পোশাক, এবং সামান্য একটি চটি। হ্যাঁ, এই তার গান্ধীজি আস্তে আস্তে সব ত্যাগ করতে করতে সেইখানে এসে তিনি ঠেকলেন। তো এই যে জার্নিটা, এটা তিনি কেন করলেন? এটা কেন তিনি ভারতবাসীকে কি বার্তা দিতে চাইলেন? যে কথাটা প্রথমেই বললাম যে গান্ধীজি আসলে প্রথমে ইংল্যান্ড, তারপরে দীর্ঘদিন সাউথ আফ্রিকা, তারপরে ভারতবর্ষে এসে পড়লেন। তো সেখানের যে প্রকৃতি এবং ভারতবর্ষের যে প্রকৃতি তো এক নয়, তো পুরোপুরি আলাদা। কিন্তু গান্ধীজি তো ভারতবর্ষ থেকে গেছিলেন। প্রথম যখন দাদা আবদুল্লার ওদের যে মামলাটা ছিল, সেটা যখন গান্ধীজি সওয়াল করতে গেছিলেন, প্রথমেই তিনি তার টুপি না পরে ওদের এতে ঢোকা যাবে না, আদালতে ঢোকা যাবে, হ্যাট পরতেই হতো এবং তাতে ফেদার লাগানো থাকতো। তো গান্ধীজি বললেন না, আমি টুপি। প্রথম থেকেই তিনি টুপিটা পরলেন এবং বললেন কি পাগড়ি করলেন। এক্ষেত্রে নিয়মটাও মানা হলো, নিয়মটাকে অস্বীকার করা হলো না, এবং গান্ধীজির এটাও ঠিক রইলো। আমি বলছি গান্ধীজি আসলে সাধারণ হতে চেয়েছিলেন, এবং সাধারণ হতে চেয়েছিলেন, অসম্ভব সাধারণ হয়েছিলেন, তাই তিনি অসাধারণ হতে পেরেছেন। ভারতবর্ষের প্রকৃতির সঙ্গে নিজের মনের প্রকৃতিকে মিলিয়ে নেওয়া, এইটা যে দেশে পৃথিবীর সব থেকে বেশি নিরক্ষর, যে দেশের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন তখন দানাই বাঁধেনি, গান্ধী তো প্রথম ব্যক্তি, এটাকে আমরা যদি আন্দোলনটা, প্রথম ব্যক্তি তিনি আসমুদ্র ভারতকে এক করলেন। এই সুভাষচন্দ্রই বলেছেন যে, সুভাষচন্দ্রের আমরা একটা লেখা যদি পড়ি দেখতে পাবো যে সেখানে তিনি বলছেন যে ডান্ডি অভিযান শুরু হয়েছিল মাত্র 79 জনকে নিয়ে, এবং 240 মাইল পথ অচিরেই পৌঁছতে পারতেন গান্ধী, কিন্তু হলো কি, গান্ধী সেটা করলেন না। গান্ধী একটা কস্তুরবার কাছ থেকে ওই লাঠিটা গ্রহণ করলেন এবং গ্রামের পর গ্রাম পেরিয়ে যেতে লাগলেন, যেন একটা তরঙ্গ, একটা ঢেউ উঠতে শুরু করলো, এবং লক্ষ মানুষ, এবং শেষ পর্যন্ত ডান্ডিতে গিয়ে যখন পৌঁছালো, সেই 79 জন পৌঁছালো 50,000-এ গিয়ে। সুভাষচন্দ্র একটা দিকে চমৎকৃত হয়েছিলেন, গান্ধীর এই ক্ষমতাটা ছিল। তিনি প্রথম, বোধহয় আমার বিচারে তিনি প্রথম ভারতীয় রাজনীতিবিদ যিনি সম্পূর্ণটাকে একত্রিত করলেন। একদমই ঠিক, একদমই ঠিক। এবং গান্ধীজি আমার মনে হয় যে তার আগে অব্দি ভারতীয় রাজনীতিকরাই আলাপ আলোচনা করতো ইংরেজদের সঙ্গে, গান্ধীজি প্রথম সাধারণ মানুষের কাছে গেলেন, একদম আমজনতার কাছে। এটা কোথাও যেন একটা এলিটিস্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক ব্যাপার ছিল, সেইটাকে তিনি ভেঙে দিলেন। এটা সমালোচনা হয়েছিল তখন, অনেকে মনে করেছিলেন এরকম আবার হয় নাকি রাজনীতি। গান্ধীজি দেশে ফেরার পর গান্ধীজি প্রথম কাজটা হয়েছিল, গান্ধীজি বলেছিলেন আমি ভারতবর্ষকে দেখতে চাই। কিভাবে দেখতে চাই না, আমি পায়ে হেঁটে ঘুরবো, জুতো পরবো। একথা তিনি, আমার মনে হয় গোখলের প্রভাবটা ছিল তার মধ্যে। হ্যাঁ, গোখলেকে তো তিনি খুব গুরু মানতে, গোখলেকে বলেছিলেন যে আগে যদি তুমি যদি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপ দিতেই চাও, তাহলে তোমাকে দেশটাকে চিনতে হবে আগে, দেশের মানুষ কি খায়, কি করে, তারা কিভাবে কথাবার্তা বলে। আমার এখানে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, আমি দর্শকদের জন্য একটু রেফারেন্স হিসেবে ধরিয়ে দিতে চাইছি। চে গুয়েভারাও কিন্তু মোটর বাইক নিয়ে সারা লাতিন আমেরিকা ঘুরে বেরিয়েছিলেন এই দেশটাকে দেখার জন্য, চেনার জন্য। হ্যাঁ, তো দেশকে চিনতে হবে এবং সেটা দেশকে, মানুষকে জানতে হবে। হ্যাঁ, সেটা গান্ধী কিন্তু করতে পেরেছে সাকসেসফুলি। গান্ধী কিন্তু সাকসেসফুলি করতে পেরেছে, এবং গান্ধীজি বোধহয় প্রথম ব্যক্তিত্ব। হ্যাঁ, আমি একটা জিনিস, আমাকে খুব বিখ্যাত একজন কমিউনিস্ট নেতা, তারও জীবনযাত্রা খুব সাধারণ ছিল, খুব আদর্শবান। সেটা হচ্ছে, তুমি জানো ইন্দ্রজিৎ গুপ্ত, যিনি দেশের একসময় স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন, তোমার এলাকার মানুষ। তো তিনি আমাকে একদিন বলেছিলেন যে এমন মানুষ আমার তার সঙ্গে মতের মিল না হতে পারে, তাই তার সঙ্গে আমার অনেক রকম আদর্শগত তফাৎ থাকতে পারে, কিন্তু ভারতবর্ষে আর কোনো নেতা জন্মায়নি যার ডাকে মেধাবী ছাত্র, স্কুল কলেজ থেকে, ঘর থেকে মহিলারা তারা বেরিয়ে আসতে পারে, যে এমন একজন মানুষ কিন্তু ভারতবর্ষে আর কখনো কোনো রাজনৈতিক নেতা এরকম হননি। এটা আমাদের স্বীকার করতেই হবে। এখানে সুব্রতদা ওই কথা বলেনি যে গান্ধীজি কিরকম নেতা ছিলেন, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। গান্ধী একটা জায়গায় গেছেন, হ্যাঁ, তার সচিব প্যারালাল আছেন, তো সবাই গান্ধীজি যে হাত পেতে দিলেই নাকি পয়সা আসতো। গান্ধীজির নাকি এমন কারিশমা ছিল। আমি যেখানে থাকি, আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক এই সম্প্রতি মারা গেলেন, 110 বছর, 109 বছর বয়সে। তিনি বলেছেন আমি ওরকম পুরুষ দেখিনি, তিনি হেঁটে চলে যাচ্ছেন, মানুষ তার পায়ে পড়ছে। এরকম একটা ক্যারিসম্যাটিক
তিনি ক্যারিসমা ছিল আর কি গান্ধীজি। তো সেই গান্ধীজিকে একজন মানুষ, একটি বুড়ি এসে পয়সা দিচ্ছে এবং তিনি তার এই আঁচল থেকে খুব খুলে একটি টাকা দিচ্ছে, গান্ধীজি বলছেন এই টাকাটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। তখন ওর সচিব বলছেন যে মহাত্মা আপনাকে এত লোক এত টাকা দিচ্ছে, তো আপনি এই 1 টাকাটা গ্রহণ করলেন ঠিক আছে, কিন্তু আপনি বললেন সবচেয়ে বড় প্রাপ্তি। তখন বললেন হ্যাঁ, যারা দিচ্ছে তাদের কাছে সঞ্চয় আছে, হ্যাঁ। কিন্তু আর এটা সর্বস্বটুকু দিচ্ছে। এই 1 টাকা তিনি জরিমানা দিতে অস্বীকার করেছিলেন কিন্তু মতিহারিতে, হ্যাঁ, চম্পারণে। তখন ফাইন দেবো না, জরিমানা দেবো না, জেলে পাঠাও। হুম। সুতরাং তিনি কিন্তু টাকাটাকে টাকা দাম হিসেবে দিচ্ছেন না, ওটাকে মূল্য হিসেবে দিচ্ছেন। মূল্য হিসেবে এই দেখছেন, এটা খুব সুন্দর। মূল্যবোধটা গান্ধীজি। আমাদের সময় কমে আসছে, আমি তোমাকে এবার একটু প্রসঙ্গান্তরে যেতে হবে গান্ধীর নিয়ে। সেটা হচ্ছে যে গান্ধীজির জীবন তো সত্যি অসাধারণ একটা জীবন, এরকম জীবন, এবং যিনি বলছেন যে আমার জীবনটাই আমার বাণী, আমার আর কোনো বাণী নেই। তো এরকম একটা মানুষের জীবনকে যখন তাকে নিয়ে কাজ করো, হ্যাঁ, তখন গান্ধীজির জীবনের কোন জিনিসটা তোমাকে সব থেকে বেশি নাড়া দেয় বলো তো? এই সব স্বীকার করার ক্ষমতা। অকপটে বলে যাওয়া। আমি ভুল করেছি, আমি এটা স্বীকার করতে পারি, সকলের সামনে স্বীকার করতে পারি, এইটি হলো সব থেকে বড় গান্ধীর জীবনের দিক। সত্য, অহিংসা। গান্ধীজি একটা দারুণ কথা বলেছিলেন সত্য সম্পর্কে, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, আই হ্যাভ নাথিং নিউ টু টিচ দ্য ওয়ার্ল্ড, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স আর অ্যাজ ওল্ড অ্যাজ হিলস। পর্বতের মতোই ওরা প্রাচীন, সারা পৃথিবীতে যুগে যুগে আছে, আমি নতুন কিছু দিচ্ছি না। এই সত্যের উপরে নিজেকে, ব্যাপারটা তো এমন নয় যে আমি একদিন সৎ হলাম, তারপরের দিন অসৎ হলাম, তারপরের দিন আমার সৎ হলাম, সৎ করার ভান করলাম, এটা নয়। সারা জীবন ধরে সততাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে রাখা, অহিংসাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে রাখা, এই সাধারণ কথা নয়। যিনি পারেন তিনি অসাধারণই হন। আমি একদম শেষ প্রশ্ন, একদম সময় শেষ, সংক্ষেপেই আমরা আসবো। সেটা হচ্ছে যে আমি দেখছি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, একদম তরুণ, যেটাকে আমরা এখন জেন জি বলছি, তো তাদের মধ্যে গান্ধীর প্রভাব কিন্তু আমার কাছে খুব নজরে পড়ছে। বিশেষ করে এই যে এখন যে আমরা গোটা বাংলা যে নাগরিক সমাজ রাস্তায় নেমে পড়েছে, এবং তাদের কিন্তু একটাই আমার মনে হচ্ছে যে গান্ধীজির প্রভাব এতটাই যে তাদের কিন্তু এই অহিংস এবং এই আন্দোলনটাকেই তারা কিন্তু আন্দোলন মনে করছে, এবং তাদের কাছে এটা মনে হচ্ছে যে এটাই বোধহয় সব থেকে শ্রেষ্ঠ পথ আন্দোলনের জন্য। হ্যাঁ, তো এই যে নতুন প্রজন্মের কাছে গান্ধীর প্রভাব, এটা তুমি একজন গান্ধী বিশেষজ্ঞ হিসেবে কিভাবে দেখছো? আমি তো বললাম, নতুন বা পুরাতন যে পথেই যাই না কেন, আমরা যেদিকেই যাই না কেন, যে প্রজন্মের কাছেই যাই না কেন, গান্ধীর পথই একমাত্র পথ। কেননা তার সত্যকে ধরে থাকতে চেষ্টা করে। আজকের যুগে এই তরুণ প্রজন্ম যে আন্দোলন, যদি আমরা আপনি যে ইঙ্গিতটা করলেন কলকাতার যে আন্দোলনের কথা বলছেন, বাংলা বা এই উপমহাদেশেও হচ্ছে, হয়তো উপমহাদেশে হচ্ছে, এটা কিন্তু আমাদের কিন্তু এই কথা মানতেই হবে যে অহিংসাই একমাত্র, খুব পাওয়ারফুল, সত্যাগ্রহী একমাত্র পথ, এবং এটা ভেতর থেকে মানুষকে পরিবর্তন করতে সক্ষম। হয়তো সেটা অনেক সময় সাপেক্ষ, সেটার পথ হয়তো পূর্ব দিগন্তে আছে, সূর্য হয়তো উঠবে, কিন্তু সেই পথটি একমাত্র সত্যের পথ। তাই সত্যাগ্রহের প্রশ্নে যে কোনো আন্দোলনে যদি দাঁড়িয়ে থাকে তা সফল হতে বাধ্য, আমি এটা বিশ্বাস করি। এবং শুধু সত্যাগ্রহ নয়, অহিংস পথ, অহিংস সত্যাগ্রহ খুব পাওয়ারফুল। তুমি খুব সুন্দর বললে। আমার মনে হয় যে আমরা এতক্ষণ ধরে যে আড্ডাটা দিলাম, খোলা আড্ডা, আমাদের এটা আড্ডা, তো আমার দর্শকদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমাদের দুজনেই আমরা বোধহয় খুব উপভোগ করলাম আজকের এই আড্ডাটা। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রথমেই যেমন বলেছি যে গান্ধীজি একজন মানুষ, তিনি দেবতা নন, তিনি একজন অত্যন্ত মানুষ, এবং তিনি ধাপে ধাপে নিজেকে মহাত্মা হয়ে উঠেছেন, ধাপে ধাপে নিজেকে উন্নত করেছেন, এবং নির্মল আরো ভালো বললেন যে তিনি শ্রেষ্ঠতম হয়ে ওঠার চেষ্টা করেছেন তিনি বারবার। তো নির্মল তো হ্যাঁ শুদ্ধতম, হ্যাঁ, তিনি শুদ্ধতম হওয়ার চেষ্টা করেছেন। নির্মল, তুমি এরকম মূল্যবান সময় তোমার দিলে আজকে আমাদের দর্শকদের জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখলেন তাদের সবাইকে নমস্কার। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের এই অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন।